নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার আমরা বিনিয়োগে বসত লক্ষ্যের একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের মার্কেট বা শেয়ার মার্কেটের বিষয়ে। আহ, খবরের কাগজের দৌলত বা আপনারা যদি সংবাদ মাধ্যমে চোখ রেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে ট্রাম্পের এই শুল্ক একের পর এক বিভিন্ন রকম ট্যারিফ ঘোষণার ফলে শেয়ার বাজারে একের পর এক কি বলবো অঘটন ঘটে চলেছে। মার্কেট বেশ খানিকটা ওঠার পর আবার হঠাৎ করে বেশ খানিকটা পড়েও গেছে। এই সময় অনেকেই এখন আহ, ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন যে শেয়ার মার্কেটে এখন বিনিয়োগ করবেন কিনা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কিনা, কেন করবেন কেন করবেন না, এইসব নিয়েই আজকের আমরা আমাদের এপিসোড। যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আবার যুক্ত হওয়ার জন্য। নমস্কার। সাধারণভাবে আহ, যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা সাধারণ বিনিয়োগকারী, অনেকে শুরু করেছেন, অনেকে করেননি বা দীর্ঘদিন ধরে অনেকে করছেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে এখন এই পরিস্থিতিতে মার্কেট কোথায় যেতে পারে বা শেয়ার মার্কেট কোন দিকে আবার যেতে পারে, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। যাদের কাছে টাকা আছে তারা ধরে রাখবেন না ধরে রাখবেন না, বা কিনবেন কিনা শেয়ার বা মিউচুয়াল ফান্ড। তো তাদের নানান রকমের প্রশ্ন আছে। আপনি কি বলেন? রজত, আপনার নিশ্চয়ই মনে আছে এই আমরা বিনিয়োগে বসতলক্ষ্মী যখন শুরু করেছিলাম, এখন কত 4 মাসের ওপর হয়ে গেছে, প্রায় 5 মাস হতে চললো। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিকের পর্বে আমরা এই এই প্রশ্ন নিয়েই আমরা পর্বটা করেছিলাম ঠিক। যে আহ, এখন কি বিনিয়োগ করা উচিত। এবার দেখুন, মজার কথা হচ্ছে আমরা 5 মাস পরে আবার সেই রকমই একটা প্রশ্ন করে আবার একটা পর্ব করছি, এবং তার কারণ অন্য। ওই সময় কারণ অন্য ছিল, এখন কারণ অন্য। তো এই প্রশ্নের উত্তর আমি একটু দু তিন ভাগে আমি দিচ্ছি। প্রথম ভাগ হচ্ছে, যেরকম আপনি বললেন যে দীর্ঘদিন ধরে যারা বিনিয়োগ করছেন, যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছেন তারা এরকম মার্কেটে উথাল পাথাল এর মধ্যে দিয়ে গেছেন। আশা হুম, করি তারা অভ্যস্ত হয়ে গেছেন এই হুম, মার্কেটের উথাল পাথালে। তো আমার মনে হয় না তাদের জন্য আমার কোনো উপদেশ থাকতে পারে। হুম, তবে যারা নতুন বিনিয়োগ করছেন হুম, বা যারা খুব শর্ট টার্ম বেনিফিটের জন্য বিনিয়োগ করছেন, হুম, তাদের জন্য আমি এইটুকু বলবো যে দেখুন, আহ, 1 বছরও হয়নি, বিগত সেপ্টেম্বর 2024-এ হুম, মার্কেট যখন 26,000 পৌঁছেছিল, তখন ওই সময় লোকে বলছিল ডিসেম্বরে তো 30,000 হয়েই যাবে। হুম, ডিসেম্বর 2024-এ, আবার ডিসেম্বর 2024 যখন এলো, তখন লোকজন বলছিল মার্চ 2025-এর মধ্যে তো মার্কেট 18,000 হয়েই যাবে। হুম, এবার মজার কথা হচ্ছে, না 30,000 হয়েছে না 18,000 হয়েছে, কে আমরা বসে আছি আগস্ট 2025-এ। 30,000ও হয়নি, 18,000ও হয়নি। হ্যাঁ, কিন্তু মার্কেট 26,000 থেকে নেমে প্রায় 21,000-এ নেমেছিল। হুম, আবার সেই 21,000 থেকে উঠে 25,000 পার করে গেছিল। আবার সেই 25,000 থেকে নেমে এখন আবার 23,000-এ, এই এই 24,000-এর নিচে যাওয়ার প্রকল্প করছে। হুম, তো এবার দেখুন, এটা হচ্ছে মার্কেটের ধর্ম। মার্কেট উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে। কেন যায়, কবে যাবে, এই নিয়ে বিশ্লেষণ করাটাই হচ্ছে সময় নষ্ট আমার মতে। হুম, আমাদের খালি দেখতে হবে যে আমরা ঠিক জায়গায় বিনিয়োগ করেছি কিনা। হুম, এমন জায়গায় যদি দেখুন, এমন জায়গায় করে থাকি, সেটা শেয়ার হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে, যেটার ভোলেটিলিটি খুব বেশি, হুম, যেটার আমি বলবো ভোলেটিলিটির বাংলাটা স্পর্শকাতরতা, মানে সেন্সিটিভিটিটা খুব হুম, বেশি। হুম, মানে মার্কেট একটু পড়লেই ওটা হুট করে আরো পড়ে যায়, বা মার্কেট একটু হুম, উঠলে অনেকখানি উঠে যায়, ওটাকে হুম, ভোলেটিলিটি বলে। হুম, এবার যদি আপনি এমন জায়গায় বিনিয়োগ করে থাকেন যেটা ভোলেটিলিটি বেশি, হুম, তাহলে কিন্তু আপনার যখন মার্কেট নিচে যাবে দেখবেন আপনার অনেক বেশি নিচে যাচ্ছে। মার্কেট হুম, যখন উপরে যাবে আবার আপনার অনেক উপরে যাচ্ছে, তখন মার্কেটও হুম, উপরে যাচ্ছে। এটা মার্কেটের নিয়ম। তো আমি বলবো যে এটা তো, যেহেতু এটা মার্কেটের নিয়ম, আমাদের কাজ কিন্তু কেন হচ্ছে এবং সঠিক সময় কি, এই নিয়ে বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয় আমি বলবো। হুম, আপনার কথায় অনেক অনেক পর্ব আগে আপনি একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, যে মার্কেটে বিনিয়োগ করা সঠিক সময় কি। আপনি হুম, সেই উত্তরটা দিয়েছিলেন, সঠিক সময় ছিল কাল। হুম,
সঠিক সময় আজও নয়, আগামীকালও নয়, গতকাল ছিল সঠিক সময়। এটাই হচ্ছে মার্কেটের ধর্ম। তাহলে ধরুন, সাধারণ বিনিয়োগকারীদের যে প্রশ্নটা আছে যে মার্কেট যদি আরো পড়ে, আরো ধরুন আরো নিচে চলে গেল, তাহলে তাদের যা পুঁজিটা আছে সেটা কি আহ, একবার নতুন করে সেটাকে এনক্যাশ করে নিয়ে আবার তাহলে আমরা মানে একটা হাতে টাকা রেখে আবার নতুন করে কেনার দিকে তারা যেতে পারেন, বা কি করবেন তারা? এটা এটা বেসিক্যালি আমার মনে হয় সাধারণ বিনিয়োগকারীরা এই একটা জিনিসে ভয় পেয়ে যান বারবার, যে ওই গ্রাফটার কথা যেটা আপনি বললেন, উপরে যায় নিচে আসে, ওই ঢেউটা বোধহয় তারা সহ্য করতে পারেন না। ওই জাহাজে চড়তে গেলে যেরকম সি সিকনেস হয়, তো যা নতুন বিনিয়োগকারীদের বোধহয় এই সেন্সেক্স এর ঢেউয়ে এখন সিকনেস হয়ে যাচ্ছে। তো সিকনেসের জন্য তাদের মাথা খারাপ, অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। এটা খুব অনেকের ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। যারা বিষয়টা অভ্যস্ত নয় তারা অনেকেই হয়তো একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করেন। তারা কি করবেন, মানে তারা কি আহ মানে যে পুঁজিটা লাগিয়ে রেখেছেন সেটাকে নতুন করে তুলে নিয়ে আবার অপেক্ষা করবেন মার্কেট নিচে গেলে আবার নতুন করে বিনিয়োগ করবেন, না তারা চুপচাপ বসে থাকবেন, নতুন করে যেরকম বিনিয়োগ করে যাচ্ছেন করে যাবেন? এখন আমাদের মন অশান্ত কেন হয়, বিচলিত কেন হয়? কেননা আমরা ভাবি এটা হবে, আমাদের আশা থাকে এটা হবে, অথচ সেটা হচ্ছে না। তাই জন্যই বিচলিত হয়। এক খুব সহজ উদাহরণ দিচ্ছি। আমি যখন চাকরি করতাম, ফোন করি না, তখন আমি যদি বাড়িতে স্ত্রীকে বলতাম যে আমি না সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি চলে আসবো, অথচ আমি অফিস থেকে 7টার আগে বেরোতে পারছি না, তার মানে কি? আমি স্ত্রীকে এমন আশা দিয়ে রেখেছি যে 7টার সময় আসবো, অথচ রোজই আমি 8টার সময় আসছি। তা আমার উচিত হচ্ছে স্ত্রীকে বলা, দেখো আমার পক্ষে সম্ভব নয় 8টার আগে পৌঁছানো, কেননা 7টায় বেরোলে আমি বাড়িতে 8টায় পৌঁছে যাবো। হুম। 7টার আগে এই মুহূর্তে আমার অফিস থেকে বেরোনোর সম্ভব নয়। যদি সম্ভব হয় নিশ্চয়ই বেরোবো এবং তার আগে চলে আসবো। হুম। তাহলে এই ঝামেলা মিটে যায়। মিটে যায়। সমস্যা হচ্ছে আমরা ওইটা না করে কি করি, উল্টো পাল্টা একটা কমিটমেন্ট দিয়ে দিই যে আমি 7টার সময় বাড়ি চলে আসবো, এবং রোজই মনোমালিন্য হচ্ছে সেই জন্য। রোজ বলছো তুমি 7টায় আসছো কিন্তু আসছো 8টায়, এটা কিরকম, তাই না? তো হুম। এবার ওই একই জিনিস কিন্তু প্রযোজ্য হচ্ছে আপনার শেয়ার বাজার বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, যেখানে বলুন, একই জিনিস। আপনি যখন বিনিয়োগ করেছেন, আপনার মনে কি আশা নিয়ে বিনিয়োগ করেছেন? আপনি কি দীর্ঘকালের জন্য বিনিয়োগ করেছেন, না শর্ট টার্মের জন্য বিনিয়োগ করেছেন, যে আমি এখন টাকা ঢাললাম আর 2 মাসের মধ্যে টাকাটা উঠিয়ে দিলাম? আপনি যেরকম ভাবে বিনিয়োগ করেছেন সেই অনুপাতে আপনার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি চান। আপনি বিনিয়োগ করেছেন দীর্ঘকালের জন্য, অথচ এই ছোট ছোট উপর নিচ যেটা হচ্ছে তার মানে 2 মাসে, 3 মাসে, 6 মাসে, সেটাই আপনি বিচলিত হয়ে যাচ্ছেন। তাহলে কিন্তু আপনি দীর্ঘকালের জন্য রাখতে পারবেন না ওটা। একদম। আপনার বারবার মনে হবে এই ভুল করলাম কি, ভুল করলাম কি, বের করে নি, বের করে নি, বের করে আবার সঠিক সময় ডালাবো। এবার আমি আগেও একটা পর্বে বলেছি, দেখুন আমাদের পক্ষে অসম্ভব যে সঠিক সময়টা কি কেউ বলতে পারেন, কেউ বলতে পারেন। ঠিক। একমাত্র হয়তো ভগবানই বলতে পারেন যে সঠিক সময় কি, যে মার্কেট বটম, এর নিচে মার্কেট যাবে না। নামবে না। হ্যাঁ। এবার দুটো উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। যখন করোনা হয়েছিল তখন আহ 14,000 থেকে বোধহয় 7,500 নেমে গেছিল, খুব তাড়াতাড়ি নেমে গেছিল। ওই সময় যখন 7,500 পৌঁছেছিল, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন, এই 14 থেকে যখন 7.5 নামলো, ওটা মাসখানেক বা মাস দুয়েক লেগেছিল। হুম। ওর মধ্যে কিন্তু অনেকেই বের করে নিয়েছিল। যারা বের করেনি, তারা এমনি রেখে দিয়েছিল, তাদের কিন্তু 2 বছর পরে তারা দেখবে তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের লাভই না, হয়েছে। ঠিক তাই। এবার ধরে নিন মার্কেট যখন 9,000-এ এসেছিল তখন কেউ বিনিয়োগ করতে আরম্ভ করলো, তারপর দেখলো ওটা পড়ে পড়ে আবার 7,500 গেল, কিন্তু 7,500-এর পরে খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেট আবার সেই 14,000-এ পৌঁছে গেছিল। হুম। তাই জন্য এই উদাহরণ দিয়ে আমি বলছি, এটায় কোনো যে টাইমিং, আমি মার্কেট টাইমিং করতে পারবো, সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। এ- আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর, তাদের পক্ষে তো সম্ভব নয়ই নয়। কেননা হুম। আমাদের পেশা এটা নয় যে দিনান্তে দিন প্রতিদিন আমরা এটা ট্র্যাক করছি, কেন হচ্ছে, কিরকম হচ্ছে, এটার কিভাবে কি করব। আমাদের সেটা কাজ নয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আয় করা, আয় করা,
সঞ্চয় করা এবং সঞ্চয়টা বিনিয়োগ করা, এটাই হচ্ছে আমাদের কাজ। এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা। আমাদের কাজ এটা নয় যে রোজ আমি দেখছি মার্কেট কেন উপরে যাচ্ছে নিচে আসছে, আমি কি এখন করব করব না, ওরম করতে করতে কি হয়, অ্যানালিসিস প্যারালিসিস হয়। তখন না আপনার ঠিক করে বিনিয়োগটা হয়, না আপনার বিনিয়োগ করা পুঁজিটা ঠিক করে আপনি ধরে রাখতে পারেন। মার্কেটে কিন্তু একটা জিনিস আছে, এটা ওয়ারেন বাফেট কেন অনেকেই বলেছেন, মার্কেট, দ্য স্টক মার্কেট ইজ প্লেস where money flows from the impatient to the patient. যে ঠিক অস্থির তাই। সে কিন্তু টাকা পয়সা তার ক্ষতি হবে, সে খোয়াবে। আর যে স্থির তারই লাভ হবে। ঠিক তাই। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। তাই জন্য আমি এইটুকু বলবো যে আপনার বিচলিত হয়ে লাভ নেই। আর আপনি আমি আগেও অনেকবারই এই একই জিনিস বলেছি, আপনার যদি রিস্ক অ্যাপেটাইট যদি কম থাকে তাহলে আপনি এফডি করুন। আপনার যদি একদম। রিস্ক অ্যাপেটাইট একদমই না থাকে এফডি করুন, শান্তিতে থাকুন। হ্যাঁ। কিন্তু আপনি যদি বলেন যে আমার এফডি রিটার্নে চলবে না, আমার এর চেয়ে বেশি রিটার্ন চাই, তাহলে দেখুন, বেশি রিস্ক বেশি রিটার্ন মানেই বেশি রিস্ক, সোজা কথা। অ্যাবসলিউটলি। এরকম একদম। কোনো প্রোডাক্ট নেই, কোনো বিনিয়োগ নেই এই পৃথিবীতে যেখানে আপনি বলবেন রিস্ক হচ্ছে এফডির মতো আর হুম। রিটার্ন হচ্ছে ইকুইটির মতো। এটা সম্ভব না, সম্ভব না। কোনোদিনই সম্ভব নয়। তো আপনি যদি আশা করেন যে আমার বেশি রিটার্ন চাই, তাহলে কিন্তু আপনাকে বেশি রিস্ক হজম করতে হবে। না, ওটা আশা না, ওটা দুরাশা বেসিক্যালি। ওটা তো না, আশা নয়। দেখুন, সবারই টেনশন হয় এমনি হুম। দৈনন্দিন জিনিসে। আমরা তখন কি, আমরা নিজেদের মনটাকে সামলে নিই যে এইটা নিয়ে আমার টেনশন করে তো লাভ নেই, কারণ আমি কিছু করতে পারবো না, তাই না? একদম একদম। ঠিক সেরকম ভাবেই আমাদের বলতে হবে। হ্যাঁ, তবে এটার পেছনে একটাই জিনিস আমি বলবো, চিন্তা করে বিনিয়োগ করুন। হুম। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, দেখুন, অনেকে বলে যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর দিয়ে কি হবে, তারা হুম। তো কমিশন নেয়, আমার তো নিজেই করতে পারি। এখানেই কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনার কাজে আসে। সে কিন্তু আপনাকে বোঝাবে যে দেখুন দাদা বা দিদি, এইটা আপনি যে করেছেন, এই দেখুন, এটা বিগত 5 বছর এরকম হয়েছে। আপনার যদি এখন দীর্ঘকালের বিনিয়োগে আপনার নজর থাকে, তাহলে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। তাই জন্যই আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে যান বা আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে। হুম। তারা হচ্ছে আপনার নিজের ইমোশন, আপনার পুঁজি আর আপনার ইমোশন, হুম। এই দুটোকে আলাদা রাখা হুম। তাদের কাজ। যেই মুহূর্তে আপনার পুঁজিতে আপনার ইমোশন চলে আসবে, আপনার পুঁজি ধ্বংস হয়ে যাবে। হুম। ঠিক। তা আমরা স্যার আগেও একটা ডেটা নিয়ে আলোচনা করেছিলাম যে এরকম মানে যারা বিনিয়োগ করেন আর কি, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তার প্রায় 95 থেকে 96% যারা সাধারণ বিনিয়োগকারী আছে, তারা গড়ে 18 মাসের মধ্যে তাদের যারা বিনিয়োগকৃত যে অর্থটা আছে সেটা তুলে ফেলে। কারণ তাদের অনেকেরই হয়তো সেই আশা অনুযায়ী রিটার্ন হঠাৎ করে তার মনে হয় 1.5 বছরের মধ্যে আসা। আমি বলছি এটা অ্যাভারেজ। এটার মধ্যে অনেকে 3 বছরও আছেন, অনেকে 5 মাসও আছেন। মানে অ্যাভারেজটা গিয়ে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত 1.5 বছর। তো এটা দীর্ঘমেয়াদী তো নয়, ছেড়ে দিন, এটা স্বল্প মেয়াদীও নয়। আমরা স্বল্প মেয়াদী সাধারণত 3 বছর ধরে থাকি, এটা 3 বছর অব্দি রাখতে পারছে না। তাহলে এরা রিটার্নের আশা করবে কি করে? তো যা হওয়ার তাই হচ্ছে যথারীতি, তো সেটার জন্য। আমি আমি এখন আমি দুটো খুব সহজ উদাহরণ দেখিয়ে দিচ্ছি, আমি কিছু ডেটা দেখিয়ে দেবো এখন। তাতে একদম মানে স্পষ্ট হয়ে যাবে যেটা আপনি এখন বললেন, হুম। যে মার্কেটে ওপর নিচ হবে, এবং ওপর নিচ হওয়া সত্ত্বেও আপনার একটু দীর্ঘমেয়াদী দেখুন রিটার্ন ঠিক আসছে। হ্যাঁ, হুম। এটা মানে নয় যে মার্কেট সবসময় একই রিটার্ন দেবে, এটা অসম্ভব। ধরে নিন কেউ করোনার পরেই বিনিয়োগ করেছে বা ওই সময়, সে তো হুম। এখন অভ্যাস হয়ে গেছে যে আমার চক্রবৃদ্ধি হচ্ছে 20-25% 5 বছরে, হ্যাঁ। তাই না? সেই। অথচ যে কিন্তু 2015-16-তে বিনিয়োগ করেছে, সে হুম। কিন্তু 2020 অব্দি তার চক্রবৃদ্ধি বোধহয় 12-14%-এর উপরও 14%। ওঠেনি। তো তাই জন্য মার্কেটের নিয়ম হচ্ছে এটা। এবার আরেকটা জিনিস আমি বলে রাখি সবাইকে, এই বিগত 3-4 বছরে যে চক্রবৃদ্ধির হার এত ভালো হয়েছে, এটা এটা যে ভালো হয়েছে খুব ভালো, কিন্তু এইটুকু মনে রাখবেন, মার্কেটে কিন্তু মার্কেট অলওয়েজ রিভার্টস টু মিন। হুম। 10 বছর 15 বছরের চক্রবৃদ্ধি আপনি দেখুন,
যদি 5 বছরে 25% দেয় না, আর দশ হুম। বছরে আপনার বা 15 বছর বা 20 বছরে 15% হয়, হুম। তাহলে কিন্তু আগামী 5 বছরে দেখবেন আপনার চক্রবৃদ্ধি কমে আসছে। কমে আসছে, ঠিক। এটাই মার্কেটের নিয়ম। এরকম ঢেউ উপরে, কিছু সময় আছে খুব ভালো রিটার্ন দেয়, আবার কিছু সময় আছে অত ভালো রিটার্ন দেয় না। তাই আপনার এক্সপেকটেশনটা ঠিক করতে হবে। আপনি যদি দেখেন যে আরে এই 1 দু বছর তো দারুণ রিটার্ন দিয়েছে, তার মানে হুম। নেক্সট 2 বছর দারুণ রিটার্ন দেবে, ওই রকম কোনো মানে নেই স্যার। মিউচুয়াল ফান্ড সবসময় লেখা থাকে, মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু সাবজেক্ট মার্কেট টু রিস্ক। মার্কেট রিস্ক। কিছু করার নেই, এবং পাস্ট পারফরমেন্স ইজ নট এন ইন্ডিকেটর অফ ফিউচার পারফরমেন্স, এটা সবসময় বলা হয়। ঠিক তাই। আমাকে 1 মিনিট দিন, আমি একটু আপনার ডেটা আমি দেখিয়ে দিই, তাহলেই একদম স্পষ্ট হয়ে যাবে। এবার এটা আমি একটু বর্ণনা করে দিই এটা কি। হুম। প্রথমত হচ্ছে, এটা আমার আমার পছন্দের ফান্ড এরকম কিছু নয়। এই হুম। ফান্ড দেখছেন, এগুলো ক্যাটাগরি আছে। এলসি মানে লার্জ ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইএলএসএস, ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন। হুম। এগুলো হচ্ছে সবচেয়ে বড় ক্যাটাগরি আপনার ইকুইটি বা ইকুইটি রিলেটেড ফান্ড, ইকুইটি রিলেটেড হাইব্রিড ফান্ড। এই যে ফান্ড গুলো আছে, এগুলোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এক একটা ক্যাটাগরি মানে নিজেদের ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড়। তার মানে এগুলো হচ্ছে সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড এইউএম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হিসাবে। তো লার্জ ক্যাপে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এর কাছে সবচেয়ে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে। এই এই জন্য এই নামগুলো আমি নিয়েছি, আমি সবচেয়ে বড় ফান্ড গুলো আমি নিয়েছি। হুম। আচ্ছা, এবার দেখুন, এটা হচ্ছে অ্যাবসলিউট রিটার্ন পার্সেন্টেজ। 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। 1 বছর বা 1 বছরের নিচে ওটা অ্যাবসলিউট রিটার্ন হয়, ওটা চক্রবৃদ্ধি হয় না। 1 বছরের উপর ওটা চক্রবৃদ্ধি হয়। এবার দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড, আপনি 1 বছর, এটা কবেকার ডেট, ডেটা 8ই অগস্ট, এই দুদিন আগে এটা প্রিপারেশন নিয়েছি। তো 8ই অগস্টের ডেট, 8ই অগস্ট 2025-এর 1 বছর আগে মনে হচ্ছে 9ই অগস্ট 2024। তো 9ই অগস্ট 2024 থেকে 8ই অগস্ট 2025 এই ফান্ডটা দিয়েছে 3% রিটার্ন, এই 2.94% মানে তাই। অথচ দেখুন, এই ফান্ডটা 3 বছরে 18% দিয়েছে চক্রবৃদ্ধি, 5 বছরে 21% দিয়েছে। কিন্তু দেখুন 10 বছরে 14%, 15 বছরে 14% চক্রবৃদ্ধি দিয়েছে। 14%। তো এবার দেখুন, এই যে ফান্ড 1 বছরে 3% দিয়েছে, সে কিন্তু 6 মাসে 6% দিয়েছে। তো হুম। তার মানে এবার ধরে নিন, অগাস্ট 2024-এ যে এটা বিনিয়োগ করেছিল, সে হুম। এখনো পর্যন্ত খালি 3% পেয়েছে। হুম। এটা কিন্তু এফডির চেয়ে কম। হ্যাঁ, হুম। অনেকটাই কম। অনেকটা কম, অর্ধেক। কিন্তু যে 6 মাস আগে করেছে, 6 মাস মানে কত, ফেব্রুয়ারি নাগাদ করেছে, সে কিন্তু 6% পেয়েছে। কম পার্সেন্টেজ। এবার যে 1 বছর আগে করেছে, সে কি বোকা? আর যে 6 মাস আগে করেছে, সে কি চালাক? তার মোটেই নয়। কেন দেখুন, তারপরে 3 মাসের রিটার্ন 2%, আর 1 মাসের রিটার্ন মাইনাস, হুম। 1 সপ্তাহের রিটার্নও মাইনাস। ঠিক আছে। এবার এবার দেখুন, এই লার্জ ক্যাপ, লার্জ মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, টিএলএসএস, ব্যালেন্সড অ্যাডভান্টেজ, মাল্টি অ্যাসেট, সবের মধ্যে আপনি একটা পার্থক্য দেখুন। 1 বছরের রিটার্ন গুলো দেখুন, এই কলমটায় কেউ কেউ নেগেটিভ দিয়েছে, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি অ্যাসেট সবচেয়ে বেশি দিয়েছে। হুম। অথচ দেখুন, যে সবচেয়ে কম দিয়েছে, এই যে স্মল ক্যাপ, -4.49%, হুম। সে 3 বছরের চক্রবৃদ্ধি কিন্তু 24% দিয়েছে। 24%, হ্যাঁ। আর যে এখন প্রায় 9% দিয়েছে, এই ফ্লেক্সি ক্যাপ ধরে নিন বা মাল্টি অ্যাসেট ধরে নিন, সে কিন্তু 3 বছরে 20%, 19% দিচ্ছে, তার চেয়ে কম হুম। দিচ্ছে। তাই জন্য এই যে এই যত এর মধ্যে তথ্য আছে, এখান থেকে একটাই হুম। জিনিস স্পষ্ট, যে মার্কেট একভাবে কোনোদিন আপনাকে রিটার্ন দেবে না। হুম। কিন্তু আপনি যদি এই দেখুন, 3 বছরে কোনো ডাবল ডিজিট রিটার্নের কম কিন্তু নেই। না, ডাবল ডিজিট তো ইন্ডিয়ায় নেই। দেখুন। ইনফ্যাক্ট আপনি যে বেঞ্চমার্কের কথা বলেছিলেন, 12%, 13%, তার হ্যাঁ, সবকটাই সেই বেঞ্চমার্কে বিট করেছে। হ্যাঁ, হ্যাঁ। যদি না ধরে নিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো, ঠিক আছে, হুম। ওরকম কিছু একটা হলো, তাহলে আপনার খুব একটা যে চিন্তা করার কারণ আছে আমি বলবো তা নেই। ঠিক। এটা একটা ডেটা আমি দেখালাম, আরেকটা আমি দেখাচ্ছি। এই গ্রাফটা যেটা দেখছেন,
হ্যাঁ, হুম। এটা এটা হচ্ছে কিছুই না। এটা এটা আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই গ্রাফটা হচ্ছে, বা দুটো ফান্ড আমি নিয়েছি, যেটা আগের আগের তথ্যে আমি দেখিয়েছিলাম, এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল হুম। ফান্ড। এই, আর এটার 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 ফিক্সড এটার সাথে ডিপোজিট। কম্পেয়ার করা হচ্ছে ফিক্সড ডিপোজিট, গোল্ড আর পিপিএফ। ঠিক আছে? পিপিএ। তো আপনার ফিক্সড ডিপোজিট আর পিপিএফ তো এই সোজা লাইন গুলো, ঠিক হ্যাঁ। আছে। আর গোল্ড হচ্ছে এটা, হুম। এই দেখুন গোল্ড, এই গোল্ড এটা। এবার বাকি দুটো যে আছে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ আর আইসিআইসিআই পোটেনশিয়াল মাল্টি অ্যাসেট। এবার দেখুন, এই যে এই জায়গাটা দেখুন, এইখানে যে যে এনএভি হয়েছিল হুম। আজকের তারিখে, কিন্তু মোটামুটি ওই এনএভিতেই আমরা দাঁড়িয়ে আছি। ওই লেভেলে আবার চলে এসছে, হ্যাঁ ঠিক। কিন্তু আপনি যদি, এটা হচ্ছে ধরে নিন 1 বছর, হুম। এটা হচ্ছে মোটামুটি অগাস্ট থেকে অগাস্ট, 1 বছর, এটা ওই জায়গাটা আছে বা ওর চেয়ে কম আছে, ঠিক আছে। এবার ধরে নিন আমি 1 বছরের আগে না বিনিয়োগ করে আমি 2 বছর আগে করতাম, 2 বছর মানে এইখানে। এবার দেখুন এখান থেকে যে বিনিয়োগ করেছে, সে হুম। আজকের তারিখে তার কোনো সমস্যা প্রফিটেই নেই আছে। কিন্তু, হুম। প্রফিটে, ভালো প্রফিটে আছে। হ্যাঁ, হুম। কিন্তু সে একটাই মিস হবে, দেখুন সে যেই প্রফিটে পৌঁছেছিল 1 বছর আগে সেই প্রফিটেই দাঁড়িয়ে আছে। এবার সে বলতে পারে যে দাদা 1 বছরে তো আমার কিছুই প্রফিট বাড়েনি। এবার তাহলে দেখা যাক 3 বছর আগে যে করেছে, হুম। মানে ধরে নিন এই 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 জায়গাটা থেকে তার আরো বেশি প্রফিট হচ্ছে, হুম। 4 বছর আগে আরো বেশি হয়েছে। আরো বেশি। এবার এবার দেখুন 6 বছর আগে, এটা করোনার আগে আমি ধরছি, এটা হচ্ছে অগস্ট 2019, এই জায়গাটা, হুম। এই জায়গাটা হচ্ছে অগস্ট 2019। এখান থেকে যদি শুরু করি, এবার ভাবুন যে এখানে বিনিয়োগ করেছিল, আমি লামসাম হুম। বলছি, হুম। সে বিনিয়োগ করেছিল, তার সেই এনএভি পৌঁছাতে তার, এটা অগস্ট 2019 থেকে প্রায় জানুয়ারি 2021 অব্দি লেগেছে। ততদিন ফ্ল্যাট ছিল এবং মধ্যেখানে এটা প্রায় 30% কমে গেছিল। অলমোস্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আর কি। হ্যাঁ, তো কত, অগস্ট 2019, অগস্ট 2020, আপনার প্রায় কত, আহ 1.5 বছরের ওপর আপনার নেগেটিভ রিটার্ন এসছে। একদম। 1.5 বছর নেগেটিভ রিটার্ন, আপনি যদি হজম করে থাকতে পারেন, হুম। তাহলে আমি বলবো আপনি হচ্ছে সঠিক বিনিয়োগকারী। হুম। সে এই মার্কেটের ওপর নিচে বিচলিত হয় না। এ যদি এখানে ধরে রাখে, এই এই লামসাম 2019-এ হুম। ধরে রাখে, তার কিন্তু 2 বছর পর থেকে তার কোনো প্রবলেম হয়নি। বুঝতে পেরেছেন? এবার আমি দেখিয়ে দিই বাকি, এই যে এগুলো হচ্ছে ইকুইটি ফান্ড গুলো, যেগুলো আগের আমি উদাহরণ দেখিয়েছিলাম। এই দেখুন, এই এই স্ট্রেট লাইন দুটো হচ্ছে ওই পিপিএফ আর ফিক্সড ডিপোজিট। আর পিপিএস আর কি। সোনাটা তো এখান থেকে আপনি দেখেই বুঝতে পারবেন যে কোনটা সোনা, চড় হুম। করে উঠেছে। এবার দেখুন বাকি সব ফান্ড গুলো, লার্জ ক্যাপ, লার্জ মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, সবগুলোই কিন্তু আগের উদাহরণের মতো। 2019-এ যারা লামসাম করেছে, তাদের হুম। প্রায় 1.5 বছর থেকে 2 বছর, 1.5 বছর তো লেগেই গেছে ওগুলো আবার সেই মানে পজিটিভে আসতে। আগের জায়গায় আসতে, হ্যাঁ সেই। হ্যাঁ, না আর মধ্যেখানে সবার মানে নেগেটিভ হয়ে গেছিল অনেকখানি, হুম। এক ফ্লেক্সি ক্যাপ ছাড়া, এই পারাক ফ্লেক্সি ক্যাপটা ছাড়া বাকি সবার নেগেটিভ হয়ে গেছিল। এবার দেখুন এই যে পারাক ফ্লেক্সি ক্যাপ, যেটা হুম। আপনি আগের উদাহরণে দেখালাম না, যে পারাক ফ্লেক্সি ক্যাপ লাস্ট 1 বছরে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে ওই ফান্ডগুলোর মধ্যে, লার্জ ক্যাপ হুম। মিড ক্যাপ ওগুলোর মধ্যে। ওই ফান্ডটা কিন্তু আপনার মার্কেট যখন চচ্চর করে উঠছে, ওটা কিন্তু কম রিটার্ন দেবে। হুম। কেন? কেননা ওই ফান্ডটা ওরকম ভাবেই বানানো, যে মার্কেট নিচে গেলে ওটা অনেকখানি কম নিচে যায়, হুম। কিন্তু মার্কেট খুব উপরে গেলে ওটা অতখানি উপরে যায় না। তার মানে ওটা একটা এমন এমন বিনিয়োগকারীর জন্য বানানো, যে মডারেট, আমি বলবো, যদিও ওটা হাই রিস্ক বলে কারণ ওটা ইকুইটি, যে মানে অত ওই যে ওপর নিচ যে সামলাতে পারে না তার জন্য। হুম। তাই জন্যই ওরা কি করেছে, এক্সিট লোডটাকে 2 বছর রেখেছে। ওরা বলছে যে, দেখুন 2 বছর আপনি রাখুন, আপনার কোনো প্রবলেম হবে না। তাই জন্য এক্সিট লোড 2 বছরের রেখেছে। 2 বছর পরে আপনি যত ইচ্ছে বের করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই এই যে গ্রাফগুলো দেখছেন, এই গ্রাফগুলো একটাই জিনিস বলে,
যেটা স্তর করে উপরে গেছে, আবার কিছু নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। কিন্তু আপনি যদি 2 বছর, 3 বছর, 5 বছর ধরে রাখেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার ভালোই লাভ হবে। যে চক্রবৃদ্ধি হারগুলো আমি দেখালাম, আমি আরেকবার ওইটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই মানে ওইটা দেখিয়ে তারপর আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। কেননা ওটাতেই একদম স্পষ্ট যে এই যে 8.95% দিয়েছে হুম হুম 1 বছরে, সে 3 বছরেও ভালো দিয়েছে, পাঁচ হুম। বছরেও ভালো দিয়েছে, 10 বছরেও ভালো দিয়েছে। ভালো দিয়েছে, কিন্তু যে মাইনাস দিয়েছে এখন, সে কিন্তু এর চেয়ে অনেক বেশি রিটার্ন দিয়েছে। অনেক বেশি দিয়েছে। ঠিক। এটাকেই বলে রিস্ক, এটাকেই বলে মানে আপনার স্মল ক্যাপ হচ্ছে রিস্কি, লার্জ ক্যাপের চেয়ে বেশি রিস্ক স্মল ক্যাপে, লার্জ ক্যাপের চেয়ে বেশি রিস্ক স্মল ক্যাপ মিড ক্যাপে। ফ্লেক্সি ক্যাপ মানে কি? ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে ওরা দেখে যে কোন দিকে মার্কেটটা পড়ছে উঠছে, ওরম ভাবে অ্যাডজাস্ট করতে থাকে। মাল্টি হুম। অ্যাসেটে সোনা আছে, তাই জন্য ওটাও অন্যভাবে অ্যাডজাস্ট হয়। তো এই জন্য সোনার আপনার, ডেট সবকিছুই থাকে বোধ হয়। হ্যাঁ সবই আছে, হুম হুম। ব্যালেন্স অ্যাডভান্টেজও তাই থাকে, তাই। ফ্লেক্সিক্যাপও তাই থাকে, ডেট থাকে ওর মধ্যে। এবার দেখুন, ব্যালেন্সড অ্যাডভান্টেজ দেখুন, ব্যালেন্সড অ্যাডভান্টেজ 1 বছরে 2%ও দেয়নি। 2% দেয়নি। হ্যাঁ, অথচ দেখুন ব্যালেন্সড অ্যাডভান্টেজ আর মাল্টি অ্যাসেট বিগত 3, 5, 10, 15, 20-র মধ্যে খুব যে পার্থক্য আছে তা নয়, প্রায় না, একই রিটার্ন দিয়েছে। প্রায় একই রিটার্ন। কিন্তু 1 বছরে তো অনেক কম দিয়েছে না হুম হুম ব্যালেন্সড অ্যাডভান্টেজ মাল্টি অ্যাসেট। এবার ধরে নিন কেউ ব্যালেন্সড অ্যাডভান্টেজে করেছে, আর কেউ হুম অন্য কেউ মাল্টি অ্যাসেটে করেছে, সে ভাববে হুম। আরে আমি তো মাল্টি অ্যাসেটে করলেই হতো। না দাদা, দেখুন 3 বছরটা দেখুন প্রায় এক, 5 বছর দেখুন প্রায় প্রায় এক, এক, প্রায় এক। 10 বছর দেখুন প্রায় এক। ওই জন্যই আমি বলছি, ওই 1 বছরে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এরকমও সময় গেছে যেখানে আপনার চায়নার মার্কেট 20 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। জাপানের মার্কেট, মানে ইন্ডেক্সটার কথা বলছি, জাপানের মার্কেট 30 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। তো তার মানে কি ওখানে যারা বিনিয়োগকারী তারা সবাই বেরিয়ে গেছে মার্কেট থেকে? না, তারা ওই মিউচুয়াল ফান্ড ওরকম করে, এবং যে মিউচুয়াল ফান্ড কি, যারা পেশাদারি ফান্ড ম্যানেজার, তারা দেখছে কোথা থেকে রিটার্নটা বের করা যায়, সেরকম ভাবেই করেছে। হুম। তো তাই জন্য আপনি যদি ভালো মিউচুয়াল ফান্ডে দেন, ভালো স্টকে দেন, সেটা নিজে করুন, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বলুক বা আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বলুক, তাহলে আমি বলবো একদম কোনো চিন্তার কারণ নেই। এবং আপনি বিনিয়োগ কবে করবেন, ওই প্রশ্নের উত্তর আপনি অনেক আগেই দিয়ে দিয়েছিলেন। বিনিয়োগের সঠিক সময় ছিল গতকাল। তাহলে ঘুরে ফিরে আবার সেই একই বিন্দুতে পৌঁছে গেলাম আর কি, যে একদম। নিয়ম করে শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেক মাসে বিনিয়োগ করে যান। মার্কেটের ওঠা নামা এ তো লেগেই থাকবে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা নিত্যকালীন ঘটনার মতো, এটাও সত্যি যে মার্কেট একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। আপনাকে স্থিত এবার দু বুদ্ধি। হাজার চব্বিশ থেকে হুম অগাস্ট 2025, এখনো 1 বছর হুম। হয়নি। না। এর মধ্যে মার্কেট 26 থেকে নেমে 21, হুম 21 থেকে উঠে 25, 25 থেকে আবার করে নেমে গেছিল এপ্রিল মাসে, ওই হুম যখন ঝামেলাটা হয়েছিল, আবার হুম 21-এর কাছাকাছি নেমে গেছিল। হুম। আবার এখন 25 থেকে নেমে আবার কিন্তু ওই 23 23-এর দিকে 23-এ যাচ্ছে। ঘোরাফেরা করছে। এবার হতে পারে যে 23-এ গেলই না, 24 থেকে উঠে চটচট করে 26-এ গেল, হ্যাঁ। কিভাবে বলতে হবে? কে বলতে পারে সেটাই। এবার যারা এখন বিনিয়োগ করেনি যে আরো মার্কেট করবে, তারা হয়তো হুম দেখলে মার্কেট উঠতে আরম্ভ করলো। হুম। আর যারা যখন মার্কেট একদম উঁচুতে তারা বিনিয়োগ করেছে, তারা এখন হাত কামড়াচ্ছে কেন করেছিলাম। কেন দুজনের করেছিলাম। জন্য আমি বলবো, চিন্তা করবেন না। আপনি যদি সঠিক জায়গায় করে থাকেন, স্পেকুলেটিভ স্টক বা হুম ভোলেটাইল স্টক এ না করে থাকেন, যদি হুম মিউচুয়াল ফান্ডে করে থাকেন, হুম তাহলে আপনার যে লোকসান হবে তার চান্স 3 বছরে লোকসান হবে না, হুম। 2-3 সেটাই। বছর আপনি টাকাটা বের করে নেবেন। তাহলে আজকে আমরা এই প্রশ্নটা এই পর্যন্তই রাখলাম। যে আশা করি আপনার উত্তর পেয়েই গেছেন যে আহ, অযথা চিন্তা করে সময় নষ্ট না করে বরঞ্চ শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করে যান। আমাদের তো ডেটা আপনারা দেখলেনই, যে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কখনো কারো বিনিয়োগ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডুবে যায় না। তো আগামী দিনেও ডুববে না বলেই আমাদের বিশ্বাস। আপাতত এই পর্যন্তই। সামনের সপ্তাহে আবার আমরা নতুন কোনো এপিসোড নিয়ে ফিরে আসবো। আজকে আপাতত এই পর্যন্তই। নমস্কার। ধন্যবাদ।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।